1970 সালের জুন মাসের শেষ নাগাদ আমাদের ট্রেনিং সমাপ্ত হয়। ইতিমধ্যে আমি পোস্টিং পাই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পেশোয়ার বিমান ঘাঁটিতে। তখন পেশোয়ার বিমান ঘাঁটিতেই পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তর অবস্থিত ছিল। প্রকৃতপক্ষে বিমান বাহিনীর চাকরি জীবন আমার নিকট অত্যন্ত উপভোগ্য এবং গৌরবময় ছিল। 10 ডিসেম্বর শুক্রবার সকালে অনেকগুলো বাস এসে জড়ো হয় আমাদের ব্যারাকের সামনে। গন্তব্য প্রকাশ ছাড়াই কর্তৃপক্ষ স্বল্প সময়ের মধ্যে সব বাঙালিদের মালপত্র সহ বাসে ওঠার আদেশ দেয়। আমরাও যন্ত্রচালিতের মতো কোনো প্রশ্ন ছাড়াই দুরু দুরু বুকে সার্ভিস নাম্বার সিরিয়াল অনুসারে বাসে উঠে বসি। দুপুর 12:15টার দিকে আমাদের যাত্রা শুরু হয় অজানার উদ্দেশ্যে। আমরা কেবল ফ্যাল ফ্যাল দৃষ্টিতে একে অপরের মুখ চাওয়াচাওয়ি ও কানাকানি করতে থাকি, কিন্তু কেউই বলতে পারিনি সে বাস কাফেলার শেষ গন্তব্যের তথ্য। এমনকি চলার পথে প্রাকৃতিক প্রয়োজনেও বাস থামানো নিষিদ্ধ ছিল। ফলে অনেকে অপারগ হয়ে পলিথিন ব্যাগে কাজ সেরে নিতে বাধ্য হয়। এমনি একটানা বিরামহীন চলার পর বিকেল 4:15 নাগাদ বাসগুলো কোহাট রিক্রুটস ট্রেনিং স্কুলে পৌঁছে এবং সেখানেই আমাদের রাত কাটে। পরদিন বেলা 11:15টায় আবার বাসের কাফেলা যাত্রা শুরু করে বিকেল 3টার দিকে আমাদের নিয়ে বান্নু ক্যাম্পে পৌঁছে। বান্নুতে কাছাকাছি দুটি বিশাল ক্যাম্পে কেবলমাত্র বিমান বাহিনীর বাঙালি সদস্যদের আটক রাখা হয়। দুটি ক্যাম্পেই ছিল সেনা সদস্যদের আবাসস্থল। আমাদের ক্যাম্পের পূর্বাংশে বাঙালিদের ফ্যামিলি কোয়ার্টার। বাংলাদেশে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ চলার কারণে পাকিস্তান সরকার ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতির প্রেক্ষাপটে সৈন্যদের সীমান্তে মোতায়েন করার ফলে ক্যাম্প দুটি খালি হয়। তাই কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে আমাদের ওখানে ক্যাম্পবন্দি রাখে। ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ আমাদের উপর কড়া নজরদারি ও খবরদারি করত। ক্যাম্পের চারিদিকে সুউচ্চ কাঁটাতারের বেড়া ঘেঁষে মালয়েশিয়া পুলিশের সশস্ত্র নিশ্ছিদ্র পাহারা। ফ্লাইট লেফটেন্যান্ট আয়ুব খোকর সহ সকল কর্মকর্তাদের রক্তচক্ষু এবং দিন রাত 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পর পর ইউনিফর্মে অ্যাসেম্বলি করে মাথা গণনার মহড়া দিয়ে কাটত আমাদের দুর্বিষহ জীবন। এর মাঝেও আমরা কয়েকজন মিলে ক্যাম্প কম্পাউন্ডের উত্তর পশ্চিম কোণে অবস্থিত খোলা মসজিদে বাঙালি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাওলানা ওয়াজিউল্লাহ সাহেবের কাছে পবিত্র কোরআন শিক্ষার ক্লাস চালু করি। এক সময়ে পাকিস্তান সরকার সীমান্ত হতে সৈন্যদের প্রত্যাহার শুরু করে। ফলে স্বল্প সময়ের নোটিশে আমাদেরকে বান্নু ক্যাম্প হতে আবার সরিয়ে নেওয়া হয় মিয়ানওয়ালি চশমা ক্যাম্পে। চশমা ক্যাম্প মূলত ছিল একটি বাঁধ এলাকা। বিদেশি কলাকুশলীদের দ্বারা বাঁধ প্রকল্পটি বাস্তবায়নের সময় ইঞ্জিনিয়ার এবং সকল কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য ক্যাম্পটি নির্মাণ করা হয়েছিল। আর প্রকল্প বাস্তবায়ন শেষে তারা চলে গেলে ক্যাম্পটি পরিত্যক্তই থেকে যায়। পাকিস্তান সরকার বন্দি জীবনের দ্বিতীয় অংশে আমাদের সেখানে আটক রাখে। শুনেছি মিয়ানওয়ালি বাঁধ প্রকল্পটি আকাশ থেকে চোখের আকৃতির মতো দেখতে বলে ওদের ভাষায় তা চশমা নাম লাভ করে। সার্বিক পরিস্থিতির কারণে তখন মাতৃভূমির সাথে আমাদের ব্যক্তিগত সকল যোগাযোগ বন্ধ ছিল। তবে উভয় দেশের আটকে পড়া বন্দীদের দেখভালের দায়িত্ব আন্তর্জাতিক রেডক্রসের উপর ন্যস্ত হওয়ায় আমরা তাদের নির্দিষ্ট করা ফর্মে কেবলমাত্র 25টি ইংরেজি শব্দে পিতামাতার কাছে নিজের অবস্থা লিখে কর্তৃপক্ষের নিকট জমা দিতাম। তারপর লিখিত তথ্য সেন্সরে গ্রহণযোগ্য হলে তা প্রদত্ত ঠিকানায় পৌঁছে একই প্রক্রিয়ায় জবাব নিয়ে আমাদের দেয়া হতো, কিন্তু তাতে সময় লাগতো অনেক দিন। ইতিমধ্যে পাকিস্তান সরকার আমাদের বেতন ভাতা বন্ধ করে দেয়। তবে একান্ত জরুরি খরচ চালাতে মাসিক কেবলমাত্র 20 টাকা হারে
সাবসিস্টেন্স অ্যালাউন্স প্রদান অব্যাহত রাখে। মিয়ানওয়ালিতে আমরা ফ্লোরেই সারিবদ্ধভাবে বিছানা পেতে শুতাম। অবশ্য অত নিশ্চিত নিরাপত্তার মাঝেও কতিপয় বাঙালি মালয়েশিয়া পুলিশ ম্যানেজ করে মাতৃভূমির উদ্দেশ্যে ক্যাম্প হতে পালিয়ে যায়, কিন্তু তাদের মধ্য হতে হাতে গোনা দুই একজন আফগানিস্তান ও ভারত হয়ে দীর্ঘদিন পর দেশে পৌঁছলেও বাকি সব অপহৃত হয়ে মারা পড়ে। তবে কারো পালানোর খেসারত ও জবাব দিতে দিতে ওই ব্যারাকের বাকি লোকজনদের জীবন ওষ্ঠাগত করে তুলত কর্তৃপক্ষ। সবচেয়ে বিপদে পড়ত পালানো ব্যক্তির পাশের লোকগুলো। তাদের উপর চালানো হতো টর্চারের স্টিম রোলার। প্রয়োজনে তাদের ক্লোজ করে নিয়ে অমানবিক অত্যাচারের মাধ্যমে তথ্য উদ্ধারের চেষ্টা চলত। আজও তাই ফ্লাইট লেফটেন্যান্ট আইয়ুব খোকরের কথা মনে পড়লে পিলে চমকে ওঠে। তারপরও প্রকৃতির অমোঘ নিয়মে সূর্য ওঠে, সূর্য ডোবে, দিন গিয়ে রাত নামে, আবার এক সময় রাতের আধার ভেদ করে পূর্ব আকাশে উকি দেয় ভোরের স্নিগ্ধ আলো। কিন্তু আমাদের দুর্বিষহ এবং দীর্ঘ বন্দি জীবনের প্রতিটি মুহূর্ত পার করতে গিয়ে অস্ফুট নীরব কান্নায় কালি জমে আসে চোখের গোড়ায়। ৭১ এবং ৭২ সাল এমনি ভাবে কালের কৃষ্ণ গহ্বরে বিলীন হয়ে ৭৩ সালও যাই যাই করে এক সময়। দীর্ঘ ৩ বছরের সমাপ্তি লগ্নে বিভিন্ন জটিলতা উতরিয়ে আন্তর্জাতিক রেডক্রস সংস্থা এগিয়ে আসে পাকিস্তান ও বাংলাদেশে আটকে পড়া উভয় দেশের বন্দি বিনিময়ে। অতঃপর সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বন্দি বিনিময় শুরু করে আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি। অল্প কয়েকদিনের মাঝেই চশমা ক্যাম্পে থাকা বাঙালিরা বাংলাদেশের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করে। শেষ পেশ আমরা হাতে গোনা কয়েকজন মাত্র অত বড় ক্যাম্পে অবশিষ্ট থাকি। তখন আর তর্সই ছিল না আমাদের। সে সময় ফেলে আসা তিক্ত স্মৃতির দুয়ার ভেঙে তা বুক ফাটিয়ে চোখের সামনে কিলবিল করতে থাকে। চশমা ক্যাম্পে একবার একটানা ২৯ দিন রুটি খাবার পর একদিন রাতে ভাত দেয়া হবে সংবাদ পেয়ে আমরা সন্ধ্যার অনেক আগেই প্লেট মগ নিয়ে দীর্ঘ লাইনে প্রতীক্ষায় থাকি। অবশেষে ১৩ ডিসেম্বর ১৯৭৩ রোজ বৃহস্পতিবার দীর্ঘ বন্দি জীবন সমাপ্তির আনন্দে কেঁদে কেটে কড়া নিরাপত্তার মাঝে আমরা বাকি থাকা সব কজন বন্দি চশমা ক্যাম্প হতে করাচির উদ্দেশ্যে যাত্রা করি। করাচি রেল স্টেশনে পৌঁছালে বিমান বাহিনীর ট্রান্সপোর্ট এসে আমাদের ড্রিগ রোড বন্দি ক্যাম্পে নিয়ে যায়। এমনি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে আমাদের স্বদেশ প্রত্যাবর্তন ফ্লাইট নির্ধারিত হয়। অতঃপর মুক্তির আনন্দে দীর্ঘ প্রতীক্ষার অবসানে এবং বন্দি জীবনের স্মৃতিগুলো মানসপটে হুমড়ি খেয়ে পড়ায় আবেগাশ্রুত কপোল ভিজিয়ে ফোলা ফোলা চোখে আমরা করাচি বিমানবন্দরে পৌঁছি। এরপর রাত ৮টা ১০ রেড ক্রসের চার্টার্ড বোয়িং ডোনাল্ডসন প্লেনে চেপে আকাশে উড়াল দিয়ে বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ তৎকালীন তেজগাঁও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করি। সেদিন মধ্যরাতের অনন্য মধুর অনুভূতি ভাষায় প্রকাশের সাধ্য নেই। কিন্তু বিমান থেকে নেমে আবার শুরু হয় তিক্ত প্রতীক্ষা। শেষ রাত ২:৩০টায় বাংলাদেশ বিমান বাহিনীর গাড়ি পৌঁছে আমাদের এগিয়ে আনতে। বাকি রাতটুকু কুর্মিটোলা রিসিপশন ক্যাম্পে ঘুমে আচ্ছন্ন অবস্থায় ঢুলু ঢুলু অবসন্নতার মাঝে বসে বসেই কাটাতে হয় এবং প্রিয় মাতৃভূমির প্রথম রাতে অভুক্ত থাকি।